দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গেল সপ্তাহের আদালত পাড়ার নানা খবর নিয়ে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন আদালতের খবরাখবর অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। শুরুতেই জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২১ এপ্রিল সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়া জুলাই গণহত্যা সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি মামলার তদন্ত শেষ হলো। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে গঠিত অভিযোগসমূহের মধ্য থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পায় ২০ এপ্রিল। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ গঠনের পর ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেন প্রসিকিউশনে। ২১ জুলাই এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে চানখারপুলে ৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্ত সংস্থা। এর মাঝে হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক রয়েছেন। জুলাই আগস্টের ৫ তারিখে, বিশেষ করে ৫ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ৯০ পৃষ্ঠার প্রতিবেদনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়া অডিও রেকর্ড সহ চানখারপুল হত্যাকাণ্ডের ১৯টি ভিডিও ক্লিপ তদন্ত প্রতিবেদনে যুক্ত আছে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দেন। এ তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিলের পর বিচার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কতটা বেপরোয়া ও নির্দয় হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, তারই অন্যতম দৃষ্টান্ত চানখারপুল হত্যাকাণ্ড। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ছিল ছাত্র জনতার মার্চ ফর ঢাকা কর্মসূচি। ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের মতো রাজধানীর চানখারপুল মোড় দিয়ে ছাত্র জনতা যাতে নগরীর শাহবাগ এলাকায় প্রবেশ করতে না পারে তা ঠেকাতে চানখারপুল এলাকায় অবস্থান নেয় পুলিশ বাহিনীর সদস্যরা। ৫ আগস্ট দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে চানখারপুল এলাকায় বাড়তে থাকে মার্চ ফর ঢাকা কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র জনতার সংখ্যাও। বেলা তখন ১২টা।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল নিক্ষেপ করছিল টিয়ার সেল, অন্য একটি দল ছুটছিল সাউন্ড গ্রেনেড, আরেকটি দল রাবার বুলেট ছুটছিল আন্দোলনকারী ছাত্র জনতাকে লক্ষ্য করে। এ সকল পুলিশের সদস্যদের মধ্যে ছিল চাইনিজ রাইফেলধারী আরও কিছু পুলিশ সদস্য, যাদের দেখা যায় রাইফেলে তাজা বুলেট লোড করতে। পুলিশের ঊর্ধ্বতন সেই কর্মকর্তা বারবার নির্দেশ দিচ্ছিলেন গুলি চালাতে। মাত্র 1.5 থেকে 200 গজ দূর থেকে এ সকল পুলিশের সদস্যকে গুলি চালাতে দেখা যায় ছাত্র জনতার ওপর। বন্দুকে গুলি শেষ হলে আবারও গুলি লোড করে শিক্ষার্থীদের ওপর গুলির পর গুলি চালায় পুলিশ সদস্যরা। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে নিয়ে যেতেও দেখা যায় কাউকে কাউকে। গুলিবিদ্ধ কাউকে নিয়ে যাওয়া হয় রিকশায় করেও। এ সময় পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তে থাকে লাশের সংখ্যা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বন্দুক থেকে ছোড়া গুলির খোসা। চানখারপুলে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। 5 আগস্ট এই চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন 16 বছর বয়সী কিশোর শাহরিয়ার খান আনাস। বাবা মাকে না জানিয়ে ওই দিন ঢাকার গ্যান্ডারিয়ার বাসা থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দেন আনাস। আসলে কি আমার সন্তান কোনো অপরাধী ছিল? আমার সন্তান কি হকদার ছিল এই গুলির? আন্দোলনে যাচ্ছে, আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হয়েছে, এজন্য সে ক্ষমা প্রার্থী। এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা 7 বছরের বাচ্চা, কিশোর, ল্যাংড়া মানুষ এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে, আমরা কেন পারবো না? আমি কেন পারবো না? আমি যেহেতু এদেশের নাগরিক, আমি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ সবল রাখছে, আমারও তো দায়িত্ব যে এই দেশের পাশে, দেশের মানুষের পাশে দাঁড়ানো। সেই যে দায়বদ্ধতা, সেখান থেকে আমার এই ছোট্ট শিশু কিশোর বাচ্চাটা নিজেকে আর আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। এর কিছু সময় পর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীতে পড়ুয়া আনাস। আনাস হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর 2রা অক্টোবর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন শহীদ আনাসের বাবা পলাশ। মাকে উদ্দেশ্য করে সে চিঠি লিখে জানিয়েছিল যে আমি গোপনে আন্দোলনে যাচ্ছি বাবা এবং মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ যে আন্দোলনে বাংলাদেশের ছোট শিশু, পঙ্গু, সকল ধরনের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে এবং জীবন দিচ্ছে, সেই জায়গায় আমি ঘরে বসে থাকা অপরাধ মনে করছি। আমি মনে করি দেশের প্রয়োজনে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা জরুরি এবং পুলিশের গুলিতে জীবন দান করে শহীদ হওয়াটা অনেক বেশি সম্মানের। সেই কারণে আমি চলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন যে এই চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। গুলিতে যখন সে পড়ে যায় সেখানকার ভিডিওটাও আছে। তার সহপাঠীরা, সহকর্মীরা তাকে যখন উঠিয়ে স্ট্রেচারে তোলে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, সেই ভিডিওগুলোও ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তো এইটা ব্যাপারে তার বাবা পলাশ আজকে এখানে উপস্থিত আছে, তার মাও এখানে উপস্থিত আছেন, যাদের উদ্দেশ্য করে চিঠি লিখে তার সন্তান এখানে এসেছিল আন্দোলনে। সেই অভিযোগটি তারা আজকে জমা দিয়েছেন। তারা মোটামুটি 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন। অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার 6 মাস 13 দিনের তদন্ত শেষে গত 20 এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন 24 জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে।
প্রতিবেদন দাখিলের জন্য আমরা 2 মাস সময় চেয়েছি, যদিও 1 বা 2 সপ্তাহের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন পেয়ে যাব। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী 24 জুনের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, এছাড়াও এদিন ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 45 জন আসামি রয়েছেন, যারা জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা ছিলেন। মামলার 45 আসামির মধ্যে 17 জন উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, রোববার আদালতে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দেওয়ার পাশাপাশি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য 2 বা 3 মাসের সময় চাওয়া হলে আদালত আগামী 20 জুলাই প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো 2-1টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন। র‍্যাব 1 ও র‍্যাব 2 এর কার্যালয় এবং কচুক্ষেতে গুম কেন্দ্রের সন্ধান পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। গুমের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। রোববার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গুমের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। র‍্যাব 1 ও র‍্যাব 2 এর কার্যালয় এবং কচুক্ষেতে গুম কেন্দ্রের সন্ধান পেয়েছেন, যেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং আলামত জব্দ করেছেন। কিছু কিছু আলামত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। 200 গুমের ঘটনার তদন্ত শেষের দিকে রয়েছে জানিয়ে তিনি বলেন, 800 থেকে 900 মানুষ গুম করা হয়েছে, 300 মানুষ গুম করে হত্যা করা হয়েছে। শত শত মানুষের গুমের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে, যেগুলোর আলাদাভাবে রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, এদিন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে 2 মাসের সময় চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী 24 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। 11 জন আসামির মধ্যে এই মামলায় মাত্র 1 জন গ্রেপ্তার হয়েছেন। তিনি হলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। এদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার, গোপন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলো চলমান আছে। সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থা দাখিল করতে পারবেন। এটার জন্য আমরা 3 মাসের সময় চেয়েছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে। গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারান সাবেক মন্ত্রী শাহজাহান খান ও হাসানুল হক ইনু। হ্যান্ডকাপ পরিয়ে আদালতে আনা নিয়ে ক্ষুব্ধ হয়ে সাবেক এই মন্ত্রীদ্বয় পুলিশকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। রোববার শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ করেন পুলিশের 2 সদস্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ২ উপদেষ্টা সহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে পৃথক মামলায় পুলিশের সাবেক আইজিপি ও NTMCর সাবেক মহাপরিচালককে আদালতে তোলা হয়। শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান আসামিদের হাতকড়া পরানোর বিষয়টি আদালতে নজরে আনেন। হাতকড়া পরানোর বিষয়ে জানতে চেয়ে আদালত দায়িত্বরত পুলিশ সদস্যকে ডাকেন। এই সময় এজলাসের দিকে এগিয়ে যান 2 পুলিশ কর্মকর্তা। তারা আদালতকে বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী গাড়ি থেকে নামানোর সময় হাতকড়া পরানো হয়। প্রিজম ভ্যান থেকে নামানোর সময় শাহজাহান খান ও হাসানুল হক ইনুকে পড়াতে গেলে খেপে যান। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালতে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে তোলা হবে কিনা সেটা জেল অথরিটি সিদ্ধান্ত নিয়ে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, এদের অনেকেই তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছেন। এদের মধ্যে একজন তো আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হেলমেটও ছুঁড়ে মেরেছেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ঝুঁকি মনে করে তাদের হ্যান্ডকাপ পরিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন আসামিদের যে সমস্ত বিহেভিয়ার সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 23 এপ্রিল বুধবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্তে দায়ের করা মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিটটি দায়ের করেন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ডান হাত হারানো শিশু নাইম হাসানকে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাব করে দেয়ার রায় পালন না করায় তলবে আপিল বিভাগে হাজির করা হয়েছে কারখানা মালিককে। 21 এপ্রিল সোমবার আদালতের নির্দেশ অনুসারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী তাকে হাজির করান। এ সময় শিশু নাইম ও তার বাবা উপস্থিত ছিলেন। আদালতে শিশুর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ওমর ফারুক। তিনি জানান, আদালত 8 মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। কারখানা মালিক ওই দিন টাকা নিয়ে আসবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান শামিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 22 এপ্রিল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন। এর আগে 12 এপ্রিল তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ। এদিকে প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলমের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম। মডেল থেকে আন্তঃরাষ্ট্র সম্পর্কের মধ্যে ঢুকেও গেছেন এই নারী। অভিযোগ আছে বিদেশি কূটনৈতিক, রাষ্ট্রদূত আর প্রভাবশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করেন তিনি। 17 এপ্রিল সুন্দরী মেয়েদের নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এদিন সকালে মেঘনা আলমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। এখানে চাঁদা দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সেখানে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদের বিরুদ্ধে মামলাটা করে এবং এই মামলায় সমীর দেওয়ান এজাহার নামী আসামি। এছাড়াও এর আগে আপনারা জানেন যে সমীর দেওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল। সেই বাটারা থানা মামলাটিও চাঁদাবাজির মামলা। সেই মামলার বিষয়বস্তু ছিল যে সমীর দেওয়ান সে বাংলাদেশের বিভিন্ন দেশে শ্রমিক পাঠায়, কর্মসংস্থানের জন্য শ্রমিক পাঠায়। যেসব দেশে আমাদের শ্রমবাজার আছে সেই বাজারগুলোতে লোক পাঠানোর জন্য সে বিভিন্নভাবে বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশে তাদেরকে বিভিন্নভাবে সে ট্রাপে ফেলে এবং এটাকে তারা হানি ট্রাপে আমরা বলে থাকি। এই ট্রাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে তারা সে ব্যবহার করে। এক পর্যায়ে আদালতে সে স্বীকারও করেছিল যে মেঘলার সঙ্গে তার পরিচয়। মেঘলা তার গার্লফ্রেন্ড ছিল এবং সে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল। সে এই মেঘলাকে দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ট্রাপে ফেলে তারা দুইজনে মিলে তার কাছে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল। সেটা ছিল ওই মামলার বক্তব্য। আজকেও এই মামলায় যেহেতু মেঘলা এই সমীর দেওয়ানের ভাষ্যমতে তার একজন সহযোগী এবং তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে আমরা তদন্ত করে দেখতে পেয়েছে যে এই সমীর দেওয়ানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেটা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত তাতে দেশের ভাবমূর্তি, দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে এবং সে এই ধরনের বিনষ্ট কাজও করেছে। আজকে যে এই মামলায় যেহেতু সমীর দেওয়ান এজাহার নামী আসামি তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দেওয়ানের সঙ্গে তাকে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে মেঘলাকেও এই মামলার সমীর দেওয়ানের যে একটি চক্র এবং তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। এগুলি তদন্তাধীন অবস্থায় আছে এবং এটার সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। এটা একটা সংঘবদ্ধ চক্র। এতে করে কিছু ব্যবসায়ী যারা বিদেশে লোক পাঠানোর নামে যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, এসব লোকদের পাওয়া গেছে এবং এটা তারা যে উঠতি মেয়েদেরকে ব্যবহার করে সেটারও একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। সেটা আমরা তদন্তের স্বার্থে এখন এটা আমরা ডিসক্লোজ করবো না, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এর আগে 10 এপ্রিল জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এ আদেশ দেন। ডিটেনশনের যে প্রক্রিয়াটা, এটা আসলে আমাদের বিশেষ ক্ষমতা আইন 1974 সালে যে আইনটা হয়েছিল ওটা ধারা 3-এ বলা আছে যে ডিটেনশন যদি কাউকে নিবৃত্ত করার প্রয়োজন দেখা দেয়, সরকার ইচ্ছা করলে তাকে নিবৃত্ত করার জন্য এই ডিটেনশনে রাখার ব্যবস্থা করতে পারে। তবে এটার জন্য অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা পারমিশন নিতে হবে এবং 30 দিন পর্যন্ত তাকে ডিটেনশন অনুযায়ী ডিটেনশন করে রাখতে পারবে। স্পেসিফিক অ্যালিগেশন হয়ে থাকে, যদি কোনো স্পেসিফিক কোনো নিউজ থাকে, অ্যালিগেশন থাকে, প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, সেক্ষেত্রে এই আইন যেহেতু এখনো রিপিল হয়নি, যেহেতু এখনো সচল আছেন, সেটা তারা করতে পারে। এরপর থেকেই বের হতে থাকে মেঘনা আলমের নানা অপকর্ম। আটকের পর একের পর এক বেরিয়ে আসছে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের কুকীর্তি। তার মূল টার্গেট ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীরা। হাই প্রোফাইল এ সকল লোকের সঙ্গে কৌশলে সখ্য গড়ে ঘনিষ্ঠ হতেন আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর পুলিশের জিজ্ঞাসাবাদে এ সকল তথ্য নিশ্চিত করেছেন। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান। যদিও মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পর গত বছরের 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান হয়, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা।
মূলত মিস আর্থ বাংলাদেশ পরিচয় কাজে লাগিয়ে মেঘনা আলম পরিবেশ বান্ধব উদ্যোক্তা এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতেন। তবে এই কাজের আড়ালেই তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। আগামীতে হয়তো যা আরও স্পষ্ট হবে। অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে। পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে আজ বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এদিন পেপার বুক থেকে মামলার এজাহার, জব্দ তালিকা, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট আদালতে তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এরপর পর্যায়ক্রমে মামলার এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি ও জেরা এবং রায়ের পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরা হবে। পেপার বুক উপস্থাপন শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষ তাদের আপিলের উপর যুক্তি তুলে ধরবেন। এসব যুক্তিতর্কের জবাব দেবেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই হত্যাকাণ্ডে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত ও কনস্টেবল রুবেল শর্মা এবং সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অর্থ আত্মসাতের মামলার অভিযোগ থেকে মুক্ত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে দুদকের করা মামলাটি বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলার অভিযোগে ফৌজদারি অপরাধ সংগঠনের কোনো উপাদান নেই। হয়রানি ও মানহানি করতেই মামলাটি দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ বুধবার ঐক্যমত্যের ভিত্তিতে মামলাটিকে বাতিল ঘোষণা করেন। 2023 সালের 30 মে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে দণ্ডবিধি ও মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। এরপর এই মামলায় 14 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট দেওয়ার পর গত বছরের 12 জুন সকলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরে অভিযোগ গঠন বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনটি সরাসরি খারিজ করে আদালত। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন ডক্টর ইউনূস। তবে ছাত্র জনতার ঘন অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই দুদক একতরফাভাবে মামলাটি প্রত্যাহারের আবেদন করে বিশেষ জজ আদালতে। 11 আগস্ট করা আবেদন ওই দিনই মঞ্জুর করা হয়, কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান এভাবে মামলা প্রত্যাহার চান না বলে নিজ কৌঁসুলিদের জানান। তিনি চান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলার নিষ্পত্তি করতে। মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব, উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি। মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলল, তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে। তখন আমরা কোর্টকে বললাম, মামলা প্রত্যাহার হয় নাই, আইনত মামলা প্রত্যাহার হয় নাই, কারণ হাইকোর্টের থেকে অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে, নির্দিষ্ট সময়ে আপিল করছি। নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল। তাই দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বে, সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না,
এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক। দুদক কৌশলী অ্যাডভোকেট আসিফ হাসান জানান, ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করেছে আদালত, ফলে মামলাটি বাতিল হয়ে গেল। সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা গভর্নমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সাময়িক রিজেক্ট করেছিল সেটা আজকে সেটাসাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হল। প্রত্যাহারের আবেদন দুদকের যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আপনার ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিচ্ছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছে। পুঙ্খানুপুঙ্খরূপে দেখে তখন দেখে এটা সেটেল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না। ভুল হতে পারে, আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না, কোনো ক্রমে ঠিক ছিল না। এই ধরনের মানুষ আরও 100 বছরে একবার আসবে কিনা, এরকম নোবেল প্রাইজ পাবে কিনা সন্দেহ আছে। আইনজ্ঞরা বলছেন, একটা সরকার কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন নোবেলজয়ী অধ্যাপকের বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারে, কিন্তু দিন শেষে এটাই প্রমাণ হলো যে মামলাটি ছিল মিথ্যা ও ভিত্তিহীন। ডক্টর ইউনূসের ইমেজকে ক্ষুণ্ণ করতে যত ধরনের অপচেষ্টা নেওয়া দরকার সেটাই নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে এবার মাদক সেবন করে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। এবারে রয়েছে এমন আরও কিছু সংবাদ। রাজশাহীতে 2015 সালের 6 এপ্রিল রাত 2:30টার দিকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম তার ভাই সাদিকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করেন। ঘটনাটি তার বোন আক্তার জাহান কল্পনা দেখে ফেললে এই সময় তাকেও শাবল দিয়ে হত্যা করা হয়। এরপর তরিকুল বাড়ির সব দরজায় তালা বন্ধ করে ভাবিসহ আরও 4 জনকে আহত করেন। গেল মঙ্গলবার এই হত্যাকাণ্ডের একমাত্র আসামি ছোট ভাই তরিকুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ 1 আদালতের বিচারক আবুল কালাম আজাদ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 33 বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 21শে এপ্রিল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন গত 25শে আগস্ট তা জানতে চেয়ে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়। আমাদের দেশে দুঃখজনকভাবে প্রত্যেক সরকারের সময় রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় সমস্ত বড় গুন্ডা পান্ডা বড় অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছেন। মামলাটা নিয়ে আজকে যে রুলটা হয়েছে আশা করি সেই রুল নিষ্পত্তি আনতে আমরা একটা সঠিক ফয়সালায় যাব, যত্রতত্র যেন তেনভাবে রাষ্ট্রপতি যাতে কাউকে আর ক্ষমা না করতে পারে। আমার ভাই মরেছে, বেদনা আমার, রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে এই বেদনাকে যে দ্বিগুণ তিনগুণ এবং সমাজে যে বাজে মেসেজ দিচ্ছে সেই মেসেজ আর থাকবে না। দর্শক, দেখতে দেখতে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আদালতের খবরাখবর নিয়ে হাজির হব আবার আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।